আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সারা পৃথিবীর কূটনৈতিক মহল বলছে শেখ হাসিনার দেশে ফেরা শুধুমাত্র সময়ের অপেক্ষা। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই কমিশনের প্রধানকে ঘোষণা করতে হবে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হলো এবং নির্বাচনে যোগ দিতে আওয়ামী লীগের জন্য আর কোনো বাধা নেই। হ্যাঁ, এটা হবেই, হতে বাধ্য। মোহাম্মদ ইউনূসের সরকারের ক্ষমতা নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখে এবং নিষিদ্ধ আওয়ামী লীগকে করে তারা নির্বাচনের ব্যবস্থা করে। এক তো দুনিয়াব্যাপী কূটনৈতিক চাপ, তার উপর আওয়ামী লীগের দল হিসেবে চাপ। এই চাপের একেবারে হাতে গরম প্রমাণ গত 13ই নভেম্বরের লকডাউন। প্রত্যাশার চেয়ে অনেক অনেক বেশি সফল এই লকডাউন একেবারে ফাঁস হয়ে বসছে ইউনূসের গলায়। ইউনূসের পায়ের নিচে যে শক্ত একটা বস্তু, একটা অবলম্বন ছিল এতদিন, যার ওপর সিলিং এ দড়ি বেঁধে নিচে ঝুলেছিলেন, কিন্তু পায়ের নিচে ওই শক্ত জায়গাটা ছিল বলে এতদিন তার গলায় ফাঁস চেপে বসেনি। তার জন্য তিনি বেঁচে আছেন। বুঝতেই পারছেন, এই তলার অবলম্বনটি হচ্ছে আমেরিকা এবং এইটার জন্যই, আমেরিকার জন্যই তিনি বেঁচে আছেন। কিন্তু পায়ের তলার এই অবলম্বনটি ক্রমশই সরে গেছে, আর একেবারে সরে গেলে শ্বাস বন্ধ তো হবেই। ফলে মৃত্যু ছাড়া ইউনূসের সামনে আর কোনো পথ নেই। ইউনূস কম পাপ তো করেননি, সেসব পাপের হিসাব করতে গেলে অনেক সময় যাবে। শুধু মোটা মোটা কয়েকটা ঘটনা না বললেই নয়, যেগুলো তাই বলছি। প্রথমত, ষড়যন্ত্রের শরিক হয়ে দেশের গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো, সংবিধানকে ভেঙে দেয়া এবং সংবিধানের অবমাননা করাটা কিন্তু দেশদ্রোহ, মনে রাখতে হবে। এবং দেশদ্রোহের শাস্তি মৃত্যুদণ্ড। দ্বিতীয়ত, দেশটার অসাম্প্রদায়িক আত্মাকে হত্যা করে ইসলামী মৌলবাদীদের হাতে তিনি দেশটাকে তুলে দিয়েছেন, সেইটা তার আর এক বড় অপরাধ। তৃতীয় অপরাধ, মব সন্ত্রাসে মদদ দিয়ে কয়েক শত নিরপরাধ মানুষকে তিনি মানুষের যে হত্যা হয়েছে তার দায় তার উপরেই বর্তাবে, কারণ এদের বিরুদ্ধে তিনি কোনো ব্যবস্থা নেননি। চতুর্থত, নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় মামলা ও অর্থদণ্ড থেকে নিজেকে অব্যাহতি দিয়ে নিয়েছেন তিনি, যেটা তার উচিত নয়। পঞ্চমত, দেশের অর্থনীতি ধ্বংস করা, সংবিধান ধ্বংস করা, সংবিধান ব্যাখ্যার নামে জালিয়াতি করে ক্ষমতা দখল করা, অর্থাৎ ভুয়া একটা সংবিধানের ব্যাখ্যা দিয়ে ক্ষমতা দখল করেছিলেন। কত আর বলবো, তাই শেষটা বলি। সেটা হলো 32 নম্বর ধানমন্ডির বাড়ি ধ্বংস করা। এই বাড়ি ছিল মুক্তিযুদ্ধের তীর্থস্থান। যদি 5 আগস্টের আগে ধ্বংস হতো এই বাড়ি, তাহলে একটা কথা ছিল, বলা যেত উন্মত্ত জনতার ক্রোধের বলি হয়েছে বঙ্গবন্ধুর বাড়ি। যেমন আরো অনেক কিছু ভেঙে চুরমার হয়েছিল সেদিন, এমনকি বঙ্গবন্ধুর বিশাল যে মূর্তি, সেটাকে কিভাবে অপমান করা হয়েছিল সেটা দেখা গেছে। কিন্তু তা তো নয়, তিনি ক্ষমতায় বসার পর মুক্তিযুদ্ধের স্মৃতি ও ইতিহাস মুছে দেওয়ার সংকল্প নেয়ার পর ভাঙা হয়েছে এই বাড়ি। তিনি কিছুই করেননি, বরং যারা এই ধ্বংসের কাজে লিপ্ত ছিল তাদের পক্ষে সাফাই গেয়ে বলেছেন এটা নাকি মানুষের স্বতঃস্ফূর্ত ক্রোধের বহিঃপ্রকাশ এবং ভারত থেকে শেখ হাসিনার দেয়া উস্কানিমূলক বক্তব্যের জন্যই নাকি এটা হয়েছিল। 32 নম্বর ভাঙার পর পাকিস্তানের শাসক ও সামরিক বাহিনীর উল্লাস ছিল দেখার মতো। ধানমন্ডির 32 নম্বর বাড়ি ধ্বংসের ঘটনাটি ঘটে 2025 সালের এবছর 5ই ফেব্রুয়ারি। তারপর দিন 6 ফেব্রুয়ারি পাকিস্তান সেনাবাহিনীর একটি এক্স হ্যান্ডেলে অ্যাকাউন্টে টুইট করে শেখ মুজিবুর রহমানকে বিশ্বাসঘাতক বলা হয় এবং বাড়িটি গুড়িয়ে দেয় উচ্ছ্বাস প্রকাশ করে বলা হয় এতদিনের সেদিনের শোধ নেওয়া গেল।
মোহাম্মদ ইউনূসের এসব কাজ বলা বাহুল্য দেশদ্রোহিতার অপরাধ, সেই সঙ্গে ফৌজদারি অপরাধও বটে। শেখ হাসিনা দেশে ফিরে এবং ক্ষমতায় ফিরে ইউনূসের সব অপরাধের যে বিচার করবেন বলাই বাহুল্য। তিনি আগে থেকে নিজেকে এবং নিজের সাঙ্গপাঙ্গদের ইনডেমনিটি দিয়ে রেখেছেন বটে, তবে সেসব কোনো কাজে আসবে না। এখানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে ওঠে যে দেশে না হয় ফিরলেন শেখ হাসিনা, কিন্তু দেশে ফিরলেই তো ক্ষমতায় ফেরা হয় না। আর ক্ষমতায় না বসতে পারলে ইউনূসের বিচার কিভাবে করবেন তিনি? তাহলে প্রশ্ন, ক্ষমতায় কিভাবে ফিরবেন, কিভাবে ফিরবেন ও কবে ফিরবেন? সেই প্রশ্নের জবাব পেতে আমরা চোখ রাখবো একটা বিশেষ খবরের দিকে। বেশ কিছুদিন ধরে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সেফ এক্সিট নিয়ে দেশ ছাড়তে চাইছেন, এটা কোনো গোপন খবর নেই। আর এমনকি ইউনূসের নিজের দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম পর্যন্ত নিজের সাংবাদিকদের ডেকে বলেছেন যে বেশ কয়েকজন উপদেষ্টা পালাতে চাইছেন, তাদের নাম তার কাছে আছে এবং সে নামগুলো তিনি ফাঁস করে দেবেন যথাসময়ে। একবার ভাবুন তো, কেন কথা বললেন নাহিদ ইসলাম? যদি ইউনূস সরকারের সামনে কোনো বিপদ না থাকে, যদি এতদিন যেভাবে লুটে পুটে খেয়েছে উপদেষ্টারা সেই পরিস্থিতি যদি বহাল থাকে, তাহলে কেন পালাবার কথা সেই ভাবনা আসছে উপদেষ্টাদের মাথায়? আওয়ামী লীগ নিষিদ্ধ, তাদের নির্বাচনে দাঁড়াবার সম্ভাবনা নেই, তাছাড়া দেশে আওয়ামী লীগের সমর্থক নেই, এটাই তো তারা বলেন। আর তাহলে কাকে ভয় পাচ্ছেন ইউনূস ও তার চেলা চামুন্ডারা? তারা তো জামাতের ঘরের লোক, এনসিপি তাদের নিজেদের দল, আর বিএনপি জুলাই অভ্যুত্থানের অন্যতম শরিক তো বিএনপি। গত বছরের অন্তর্বর্তী সরকারের সব পাপের অংশীদার তো তারাও। ওই ৩২ নম্বর ভাঙায়, সেই যে ভাঙার কাজে বিএনপিও তো জড়িত ছিল। তাহলে বিএনপিকে কিসের ভয়? বিএনপিকে এরা ভয় পাচ্ছে না, কারণ এরা জানে আওয়ামী লীগকে ভোটের বাইরে রাখা যাবে না। আওয়ামী লীগ ভোটের ময়দানে এলে ঝড়ের মুখে বাঁশ পাতার মতো উড়ে যাবে ইউনূস, এনসিপি, জামাত, বিএনপি। তেমন পরিস্থিতিতে বিএনপি, জামাত, এনসিপি জোট বেঁধে লড়াইতে নামতে পারে, তবে তাতেও লাভ হবে না। কেন হবে না? কারণ ভারত আছে শেখ হাসিনার পাশে। কিভাবে আছে, কিভাবে মদদ দেবে? যেভাবে থাকলে ভোটের ময়দানে ভালো ফল করা যায়, প্রতিদ্বন্দ্বিতায় থাকা যায়, প্রতিদ্বন্দ্বিতায় জেতা যায়। আর কিছু ভেঙে বলছি না, এটা আওয়ামী লীগের বিরোধীরা জানে বলেই পালাবার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। মার্কিন হাই কমিশনের ট্রেসি জ্যাকবসনের সঙ্গে কথা বলতে একের পর এক উপদেষ্টা ছুটছেন, তবে কাজ হচ্ছে না, কোনো আশার আলো নেই। এসব খবর পাচ্ছেন ইউনূস। তিনি বুঝেছেন ট্রাম্পের প্রশাসন তাকে বলির পাঁঠা করতে চায়। তারা ইউনূসকে দেশ ছাড়তে দেবে না এবং ভারতও দেবে না, এখানে তাকে আটকে দেবে। আর ইউনূস যত দেখছেন পালাবার পথ বন্ধ হচ্ছে, তত বেসামাল হয়ে উল্টো পাল্টা বকতে শুরু করেছেন। কদিন আগে ভারতের রক্ষামন্ত্রী রাজনাথ সিং কড়া গলায় ধমক দিয়েছেন ইউনূসকে, বলেছেন ঠিকঠাক না চললে আমরা ব্যবস্থা নিতে পারি, তবে চাই না বাংলাদেশের বিরুদ্ধে তেমন কোনো কড়া ব্যবস্থা নিতে। একদিকে ভারতের হুমকি, অন্যদিকে শেখ হাসিনার ফিরে আসা, দুই সাঁড়াশি চাপে দিশেহারা ইউনূস। বাঁচার রাস্তা একে একে বন্ধ হয়ে যাচ্ছে, একে একে নিভিছে দেউটি। পাপ বাপকেও ছাড়ে না, আপনিও ছাড় পাবেন না মোহাম্মদ ইউনূস। আগে আপনার পাশে দাঁড়াতো নোবেল জয়ীদের দল, গত 15 মাসে যা করেছেন আপনি, তাতে কেউ আর আপনার পাশে আসবে না। দেখতে পাচ্ছেন নিজে। বাংলাদেশ ভারত যুদ্ধ কি আসন্ন?
অনেক বিশ্লেষক মনে করছেন যে ইউনূস ক্ষমতায় থাকার জন্য হলেও একটি যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করে ফেলতে পারে, যে কারণে দেশের তরুণদের বন্দুক চালানো শেখাতে শুরু করেছে সরকারি প্রচেষ্টায়। প্রশ্ন হলো, ইউনূস কি কেবল ক্ষমতায় থাকার জন্য একটি যুদ্ধ চাইছে, নাকি এর পেছনে আরো কোনো উদ্দেশ্য রয়েছে? চলুন একটু খুঁজে দেখার চেষ্টা করি। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে এক দেশের পররাষ্ট্রনীতির ছোট্ট একটি মোড়ও পুরো অঞ্চলের ভারসাম্য বদলে দিতে পারে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার সেই বিপজ্জনক খেলা খেলছে। একদিকে চীন ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে, অন্যদিকে ভারতের সঙ্গে সম্পর্কের দূরত্ব বাড়াচ্ছে। ইতিহাস বলছে পাকিস্তান এই পথেই ধ্বংসের মুখে গেছে। আমেরিকা এবং চীনের মধ্যে ভারসাম্যর খেলা খেলতে গিয়ে শেষ পর্যন্ত কারো ভরসা সে পায়নি। আজ সেই ব্যর্থ রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নতুন সম্পর্কই নয়াদিল্লির সবচেয়ে বড় উদ্বেগ, এবং এটি সঙ্গত। সম্প্রতি পাকিস্তানের নৌবাহিনীর জাহাজ পিএনএস সাইফ চট্টগ্রাম বন্দরে এসে নোঙর করেছে। আনুষ্ঠানিকভাবে এটি শুভেচ্ছা সফর হতে পারে, কিন্তু এর রাজনৈতিক বার্তাটি কিন্তু স্পষ্ট। ঢাকা এখন ইসলামাবাদের সঙ্গে সামরিক যোগাযোগের নতুন দরজা খুলেছে। পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল সাহির শামসাদ মির্জার ঢাকা আগমন, প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর আলোচনাগুলোও এই প্রক্রিয়ার অংশ। এমনকি বাংলাদেশের কিছু প্রভাবশালী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা প্রকাশ্যে বলছেন, ভারত যদি পাকিস্তান আক্রমণ করে তাহলে বাংলাদেশের উচিত উত্তর পূর্ব ভারতের 7 সিস্টার্স দখল করা এবং সেই জন্য চীনের সঙ্গে যৌথ উদ্যোগ নেওয়া। কি ভয়ঙ্কর হুমকি, ভাবুন একবার। এই প্রেক্ষাপটে ভারতের উদ্বেগ বাড়াটা স্বাভাবিক। ভারতের বার্তা সংস্থা ডিএনএ জানাচ্ছে, নয়াদিল্লি ইতিমধ্যে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি 3টি নতুন সামরিক ঘাঁটি বামুনি, কিষানগঞ্জ এবং চোপড়ায় স্থাপন করেছে। এগুলো কেবল প্রতিরক্ষা ঘাঁটি নয়, বরং কৌশলগত অবস্থান শক্ত করার অংশ। এই এলাকাগুলো ঘিরেই আছে ভারতের সবচেয়ে স্পর্শকাতর অঞ্চল, যা চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর নামে পরিচিত, যা মূলত ভারতের সঙ্গে উত্তর পূর্বের 7 রাজ্যের বা 7 সিস্টার্সের একমাত্র সংযোগ, স্থল সংযোগ। মাত্র 22 কিলোমিটার প্রশস্ত এই ভূখণ্ড ভারতের জীবনরেখা। তাই ভারতের দৃষ্টিতে এখানে কোনো অচেনা প্রভাবের প্রবেশ মানে সরাসরি অস্তিত্বের হুমকি। বাংলাদেশের উত্তরাঞ্চলে চীনের সম্পৃক্ততা এই আশঙ্কাকে আরো বাড়িয়েছে। লালমনিরহাটে নতুন বিমান ঘাঁটি গঠনের পরিকল্পনা এবং সেখানে চীনা কর্মকর্তাদের উপস্থিতি ভারতকে সন্দেহে ফেলেছে, কারণ অঞ্চলটি ভারতের সীমান্ত থেকে মাত্র 20 কিলোমিটার দূরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেটি ছিল সামরিক ঘাঁটি, সেটি এখন চীনের সহায়তায় পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে বর্তমান সরকার। নয়াদিল্লির কাছে এটি নিছক অবকাঠামো উন্নয়ন নয়, বরং সীমান্ত নিরাপত্তার উপর সরাসরি হুমকি বা চাপ। এই বাস্তবতায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি প্রকাশ্যে মন্তব্য করেছেন যে ভারত বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না, তবে ইউনূসের বক্তব্যে সতর্কতা থাকা জরুরি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কোনো ব্যক্তিগত প্রতিক্রিয়া দিচ্ছেন না, তিনি সেই রাজনৈতিক বার্তাই দিচ্ছেন যে সীমান্তের ওপার থেকে যদি ভারতের অখণ্ডতায় হুমকি আসে তবে নয়াদিল্লি তা উপেক্ষা করবে না। এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, তা হলো ভারত কেন এমন প্রতিক্রিয়া দেখাচ্ছে। এর উত্তর খুঁজতে হলে আমাদের রাশিয়া এবং ইউক্রেনের উদাহরণে যেতে হবে। পশ্চিমা দেশগুলো যখন প্রতিশ্রুতি দিয়েও ন্যাটোকে রাশিয়ার সীমান্ত পর্যন্ত সম্প্রসারণ না করার কথা রাখেনি, তখন মস্কো বারবার সতর্ক করছিল। ইউক্রেনকে ন্যাটো সদস্য করার উদ্যোগ রাশিয়ার কাছে ছিল সরাসরি নিরাপত্তা হুমকি। নিরপেক্ষ বিশ্লেষকরাও আজ স্বীকার করছেন যে রাশিয়ার হয়তো যুদ্ধ না করে উপায় ছিল না, কারণ সে অনুভব করছিল যে চারদিক থেকে তাকে ঘিরে ফেলা হয়েছে। আজ ভারতও ঠিক সেই অবস্থায় পড়ছে। উত্তরে চীন, পশ্চিমে পাকিস্তান, আর এখন পূর্ব সীমান্তে বাংলাদেশের মধ্য দিয়ে চীনের প্রবেশ, পাকিস্তানের প্রবেশ। এমন পরিস্থিতিতে ভারত বসে থাকবে কি করে? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস চীনে গিয়ে বলেছেন, আমরাই সাগরের অভিভাবক, ভারতের উত্তর পূর্বাঞ্চলের একমাত্র পথ আমাদের মধ্য দিয়েই। এই বক্তব্য কেবল একটি অর্থনৈতিক ইঙ্গিত মনে হয় আপনার, নাকি ভারতের কৌশলগত ভিত্তিতে হাত দেওয়া? কারণ উত্তর পূর্ব ভারত ভারতের জন্য শুধু 7টি রাজ্য নয়, বরং কৌশলগত প্রবেশদ্বারও। এই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে পাকিস্তান এবং চীনের যোগাযোগ বহু পুরনো, এবং বাংলাদেশে যখনই চীনের এবং পাকিস্তানের মদতপুষ্ট কোনো সরকার আসে তখন বাংলাদেশে এই ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটি তৈরি হয়।
আপনারা অনুপ চেটিয়ার কথা ভুলে যাননি নিশ্চয়ই, যাকে বাংলাদেশে ব্যাংক হিসাব থেকে শুরু করে ব্যবসা চালানোর অনুমোদন দেওয়া হয়েছিল, এবং এই উলফার অনেক নেতৃবৃন্দই বাংলাদেশে স্থায়ী ঘাঁটি গেড়েছিল, উত্তরায় বাড়ি করেছিল। আপনারা জানেন যে 10 ট্রাক অস্ত্র আনা হয়েছিল ভারতকে অস্থিতিশীল করার জন্য, এবং এই 10 ট্রাক অস্ত্র মামলার যে প্রধান আসামি তাদেরকে এই সরকার ক্ষমতায় এসে খালাস দিয়ে দিয়েছে। এখন যদি সেই অঞ্চলের পাশে থাকা বাংলাদেশি সেই জোটে যুক্ত হয়, পাকিস্তান এবং চীনের সঙ্গে যুক্ত হয়, তাহলে ভারতের নিরাপত্তা নীতি স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়াশীল হয়ে উঠবে। ভারতের নতুন সামরিক ঘাঁটি, সীমান্তে নজরদারি বাড়ানো, রাফালে এবং S-400 ক্ষেপণাস্ত্র মোতায়েন সবই সেই প্রতিক্রিয়ার প্রকাশ। নয়াদিল্লি জানে যুদ্ধ শুরু না করেও প্রতিরোধের অবস্থান নিতে হয়, আর সেই প্রস্তুতি এখন পুরোদমে চলছে। তবে বাংলাদেশের দিক থেকেও কিন্তু উস্কানির অভাব নেই। মানে দেশটি বুঝতে পারছে কি বুঝতে পারছে না যে এই নতুন সামরিক ঘনিষ্ঠতা তাকে আসলে কোথায় নিয়ে যেতে পারে। পাকিস্তান এবং চীনের সঙ্গে সম্পর্ক রাখা মানে শুধু বিনিয়োগ বা কূটনীতি নয়, এর সঙ্গে জুড়ে আছে প্রতিরক্ষা চুক্তি, সামরিক প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য বিনিময় এবং শেষ পর্যন্ত আঞ্চলিক অক্ষের অংশ হয়ে যাওয়া। একবার সেই পথে ঢুকে পড়লে ফেরার পথ থাকে না। পাকিস্তান যেমন আমেরিকার প্রক্সি হয়ে নিজেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে বা হচ্ছে, বাংলাদেশও সেই পরিস্থিতির দিকে হাঁটছে কিনা সেটি এখন বড় প্রশ্ন। ভারতের সাম্প্রতিক সামরিক প্রস্তুতি কোনো আগ্রাসী পদক্ষেপ নয়, বরং আত্মরক্ষার অংশ। নয়াদিল্লি খুব ভালো করে জানে শিলিগুড়ি করিডোর তার দুর্বলতম বিন্দু। যদি কখনো চীন এবং তার মিত্ররা এই সরু পথের উপর চাপ সৃষ্টি করে, তাহলে উত্তর পূর্ব ভারত কার্যত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। তাই ভারত এখন বিকল্প যোগাযোগ ব্যবস্থা তৈরি করছে। নেপাল হয়ে নতুন রেল লাইন, উত্তরবঙ্গে একাধিক ক্যান্টনমেন্ট, সীমান্তে দ্রুত প্রতিক্রিয়া ইউনিট, এগুলো সবই আত্মরক্ষার পরিকাঠামো, যা বাংলাদেশের বর্তমান অবস্থানকে ঘিরে আরো ত্বরান্বিত হয়েছে। আরেকটি বাস্তবতা হলো, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এই মুহূর্তে স্থিতিশীল নয়। জুলাইয়ের সহিংসতা, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা এবং অন্তর্বর্তী সরকারের অস্থিতিশীল চরিত্র সব মিলিয়ে দেশটি এখন ভয়ঙ্কর অনিশ্চয়তার মধ্যে আছে। এই অনিশ্চয়তাকে ব্যবহার করছে বহিরাগত শক্তি, বিশেষ করে পাকিস্তান এবং চীন। ভারতের জন্য এটি কেবল প্রতিবেশী রাজনীতির বিষয় নয়, এটি তার সীমান্তের নিরাপত্তা এবং আঞ্চলিক প্রভাবের প্রশ্ন। এখন কেউ কেউ বলছেন, ভারত যদি এতই শক্তিশালী হয় তাহলে তার ভয় পাওয়ার কি আছে? কিন্তু প্রশ্নটা তো শক্তির নয়, এখানে আসল বিষয় হলো নিরাপত্তার নিশ্চয়তা। যেভাবে পশ্চিমারা ইউক্রেনকে ঘিরে রাশিয়াকে অস্থির করে তুলেছিল, ঠিক তেমন ভাবে ভারতও অনুভব করছে যে তার চারপাশে শত্রুদের বৃত্ত আটা হচ্ছে। পাকিস্তান পশ্চিমে, চীন উত্তরে, আর এখন বাংলাদেশের মধ্যে দিয়ে সেই বৃত্ত সম্পূর্ণ করার পথ বা কার্যকর করার পথ চলছে। যদি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতা বা সামরিক চাপে ফেলার চেষ্টা হয়, তাহলে নয়াদিল্লির প্রতিক্রিয়া অনুমান করা কঠিন নয়। যুদ্ধ হয়তো ভারত শুরু করবে না, কিন্তু আত্মরক্ষার নামে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে দেরি করবে না, এবং সেটি তারা করছে। এই মুহূর্তে ভারতীয় বিশ্লেষকদের একটি অংশ স্পষ্ট বলছে, বাংলাদেশের বর্তমান অবস্থান দক্ষিণ এশিয়ার ভারসাম্যকে অস্থিতিশীল করে তুলছে। এই বক্তব্য কূটনৈতিকভাবে যতই সংযত শোনাক, বাস্তবে এটি যুদ্ধপূর্ব সতর্কবার্তা। এদিকে বাংলাদেশের ভেতরে রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামো দুর্বল হয়ে পড়েছে। পার্বত্য চট্টগ্রামের সেনা ক্যাম্প গুটিয়ে নেওয়া, সীমান্তে অস্থিতিশীলতা, রাখাইন রাজ্যের সংঘাত, সব মিলিয়ে বাংলাদেশের পূর্ব এবং দক্ষিণ সীমান্ত এখন আগের চেয়ে অনেক বেশি ঝুঁকিপূর্ণ। অথচ সরকার ব্যস্ত পাকিস্তান এবং চায়না নিয়ে। এই অবস্থার ভেতর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কে বলুন তো? বাংলাদেশের সাধারণ মানুষ। ভারত বাংলাদেশের মধ্যে সংঘাত শুরু হলে অর্থনীতি ধসে পড়বে, সীমান্ত অঞ্চল পরিণত হবে যুদ্ধক্ষেত্রে, আর আন্তর্জাতিকভাবে দেশটি একঘরে হয়ে যাবে। এই সম্ভাব্য যুদ্ধ বা সংঘাত থেকে ইউনূসের কি লাভ? প্রকৃতপক্ষে তার কোনো লাভ নেই, কিন্তু যারা তাকে ক্ষমতায় বসিয়েছে তাদের লাভ আছে। তাদের উদ্দেশ্য দক্ষিণ এশিয়ায় নতুন মানচিত্র তৈরি করা, ভারতকে আঞ্চলিক শক্তি হিসেবে দুর্বল করা, আর বাংলাদেশের ভূখণ্ডকে সেই বৃহত্তর খেলায় ব্যবহার করা। একথা অনেকবার বলেছি আমি আপনাদেরকে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত যেভাবে বাংলাদেশকে সহযোগিতা করেছে, তা পাকিস্তান, চীন কিংবা যুক্তরাষ্ট্র, অর্থাৎ যারাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, তাদের পক্ষে ভোলা সম্ভব নয়। আর এ কারণেই বাংলাদেশে যখনই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতা হারায়, তখনই এই শত্রুপক্ষরা বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে তৎপরতা শুরু করে। 2024 সালের জুলাই সন্ত্রাসীরা যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের সরাসরি সহযোগিতায় শেখ হাসিনা সরকারকে উৎখাত করে এবং পাকিস্তান এবং চীনকে ডেকে এনে ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধাতে চাইছে। এখন ভয়ঙ্কর ব্যাপার হলো, এরই মধ্যে বাংলাদেশ
এই যুদ্ধের জন্য তরুণদেরকে প্রশিক্ষণ দিতে শুরু করেছে বলে সরকারিভাবে জানা গেছে। কিন্তু এই যুদ্ধে ইউনূস মহাজনের লাভ কি? লাভ তো নেই। ইউনূস মহাজনের তো কোনো লাভ নেই। লাভ আছে ইউনূস সরকারকে যারা ক্ষমতায় বসিয়েছে। কেন বসিয়েছে? তাদের। প্রশ্ন হলো, ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের জনগণ, তাতে কোনো সন্দেহ নেই। দক্ষিণ এশিয়ার মানচিত্র বদলের যে উদ্দেশ্য নিয়ে পরাশক্তিগুলো ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে সেটি হয়তো সফল হবে না, বরং বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে একটি বড় অংশ। সেটা যদি হয় তাহলে এই জনসংখ্যা ভারের নুব্জ ক্ষুদ্র দেশটি মানে বাংলাদেশটি ধ্বংস হওয়া ছাড়া তো আর কোনো পথ নেই। আমি সেটাই দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন না?